সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টোটাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রতিনিয়ত হাঁটু কিংবা জয়েন্ট ব্যথায় ভুগছেন। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির একটি গবেষণা বলছে সারা দেশে প্রায় 3% ব্যক্তি হাড় ক্ষয়জনিত রোগে ভুগছেন এবং যার অন্যতম বহিঃপ্রকাশ হাঁটু কিংবা জয়েন্ট ব্যথা। তবে ব্যথাটি আমরা কি করে রোধ করতে পারি এবং সঠিক সময়ে ব্যথা নিয়ন্ত্রণ না করলে কি কি ধরনের জটিলতা হবার শঙ্কা রয়েছে? দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাশিদুল আক্তার, যিনি স্পেশালিস্ট অর্থোপেডিক স্পোর্টস মেডিসিন এবং রিজেনারেটিভ মেডিসিন। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সারা দেশে এমন অসংখ্য বয়োজ্যেষ্ঠ বাবা মারা রয়েছেন যারা 40 ঊর্ধ্ব বয়সে দেখা যাচ্ছে বসা থেকে উঠে দাঁড়াতে পারছে না। আবার অনেক ক্ষেত্রে তারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জীবনের একটি পর্যায়ে গিয়ে তারা স্বাভাবিক চলাফেরাও করতে পারছে না। অন্যের সংস্পর্শে তাদের হাঁটা চলা করতে হচ্ছে। কি কারণে এমনটি হয়ে থাকে? ধন্যবাদ, সুন্দর কোশ্চেন করেছেন। এটা আসলে অনেক কারণেই হতে পারে। আপনি যেরকম বলেছেন যে বয়োজ্যেষ্ঠ, তো বয়োজ্যেষ্ঠর কারণ একটা হতে পারে যে রোগ, সেটা হচ্ছে পেইন, জয়েন্ট পেইন। এই জয়েন্ট পেইনের অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস যদি কোনো আক্রান্ত ব্যক্তি বা মহিলা হয়ে থাকেন, তাদেরকে সাধারণত এরকম রোগেই ভুগতে পারেন। নিশ্চয়ই। তো এই যে এত ব্যক্তি অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছেন বা হাড় ক্ষয়জনিত রোগে ভুগছে, এটা কি কেবলমাত্র হাঁটু বা এই জয়েন্টকে এফেক্ট করতে পারে নাকি শরীরের অন্য কোনো জয়েন্টকে এফেক্ট করার শঙ্কা রয়েছে? অস্টিওআর্থ্রাইটিস আসলে যে শুধু হাঁটুতেই আক্রান্ত করে তা না, শরীরের বিভিন্ন জয়েন্টেই আক্রান্ত হতে পারে, যেরকম হাতে, কাঁধে, মেরুদণ্ডতে বা বিভিন্ন এছাড়াও অনেক জয়েন্টগুলোতেই এই অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত হতে পারে। তার মানে কেবলমাত্র হাঁটুতেই যে হাড় ক্ষয় হবে বিষয়টি তেমন নয়, কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে কিন্তু হাঁটুতেই বেশি। মানে হাঁটুতেই বহিঃপ্রকাশ হয়তো কারণ এটা হতে পারছে যে আমাদের বডির একটা লোড ম্যাক্সিমামই হাঁটুর উপরে পড়ে থাকেন, আর মানুষ যখন চলাফেরা করতে যেয়ে দেখা ব্যথা হচ্ছে, তো ওটা স্টেপ ফেলতে গেলে তাদের হাঁটুতেই হয়তো প্রধান আগে বুঝতে পারছেন। এই জন্য ওবেসিটিও একটা যেরকম কারণ বয়োজ্যেষ্ঠদের, এই জন্য হাঁটুতে ব্যথাটা বেশি দেখা যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওজনটাকে নিয়ন্ত্রণ না করার কারণে ব্যথাটি এই ধরনের জটিলতা। এর জন্য অনেকগুলো কারণ আছে, তার ভিতরে যদি ওজনও আমি একটা কারণ বলতে পারি আর কি। নিশ্চয়ই। আপনি যেহেতু আমরা বিভিন্ন জয়েন্টের মধ্যে আছি, কাঁধে ব্যথা আমাদের দেশের প্রেক্ষাপটে বহুল প্রচলিত একটি জটিলতা, এবং কাঁধে ব্যথা কি এই ব্যথার সাথে সম্পৃক্ত, বা এই যে যেমনটি আমরা বলছিলাম হাড় ক্ষয়ের কারণে কাঁধে ব্যথা হয় নাকি আরো কোনো জটিলতার কারণে কাঁধে ব্যথা? ডেফিনেটলি হাড় ক্ষয়ের কারণে তো কাঁধে ব্যথা হচ্ছে। এছাড়া আমি যদি বলি অনেক জটিল রোগের কারণেও কাঁধে ব্যথা হয়। এর ভিতরে ফ্রোজেন শোল্ডার হতে পারে, স্পন্ডালাইটিস হতে পারে, বিভিন্ন রোগের কারণে কিন্তু কাঁধে ব্যথা হয়। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কারণেও আমাদের কাঁধে ব্যথা হচ্ছে আর কি। নিশ্চয়ই। এবং আমরা যেমনটি বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস বা হাড়টা ক্ষয়ে যাচ্ছে, তো এই যে হাড় ক্ষয়ে যাচ্ছে একজন ব্যক্তির কি কি কারণে আমাদেরকে জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনতে বলবে, নাকি কি সমস্যা হচ্ছে যেটির কারণে মানুষের শরীরে হাড়গুলো ক্রমাগত ক্ষয়ে যাচ্ছে? ধন্যবাদ। অস্টিওআর্থ্রাইটিস আসলে দু ধরনের, একটা হচ্ছে যে প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কোনো কারণ ছাড়াই এটা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, সেটা যদি কোনো ডিজিজের জন্য হতে পারে বা কোনো কারণ ছাড়া। এছাড়া সেকেন্ডারি যেটা হচ্ছে কোনো আঘাত বা ট্রমা, এটার কারণে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস আসলে কি? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাড়ের ভিতরে আমাদের একটা নরম কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, এবং বয়োজ্যেষ্ঠ মানুষের এই ক্ষয় রোগটা হয়তো বেশি হচ্ছে। এবং এটার জন্য আমি বলতে পারি যে এর সাথে যেরকম ওবেসিটিও একটা কারণ, আবার লাইফস্টাইলও একটা কারণ। আগে দেখা যেত যে 40-50 বছরের মানুষদেরই কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু এখন বেশ একটু আর্লি স্টেজেই কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে আর কি। নিশ্চয়ই। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করে থাকি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়জনিত জটিলতাগুলো বাড়তেই থাকে। বয়স যেমন একটি ফ্যাক্টর, কিন্তু বর্তমানে তরুণেরা কি কারণে আক্রান্ত হচ্ছে? তরুণেরা আক্রান্ত হচ্ছে সেটা আমি আসছি, যে বয়োজ্যেষ্ঠরা কেন আক্রান্ত হচ্ছে। দেখেন, এটার জন্য দেখেন আপনার পরিমিত সুষম খাবার খেতে হবে, নিয়মিত শরীর চর্চা, যা আমাদের এখন এই দিনে কিন্তু একেবারেই হয় না। আর
ইয়াং জেনারেশন যেটা হচ্ছে তাদের ওবিসিটি একটা কারণ হয়ে যাচ্ছে, এবং তাদের দেখবেন হাইজিনিক খাবার থেকে তারা হেলদি খাবার যেটাকে বলি আমরা ফাস্ট ফুডের প্রতি খুবই কিন্তু এফেক্টেড হয়ে গেছে। এই ফাস্ট ফুডের কারণে কিন্তু অতিরিক্ত ওজন বাড়িয়ে দিচ্ছে। ওজন যখনই বাড়বে তখন আপনার বিভিন্ন জয়েন্টের পরে কিন্তু একটা প্রেশার পড়বে। যখন আপনার জয়েন্ট ঠিক মতন ওজনটাকে নিতে পারবে না তখন কিন্তু হাড় ক্ষয় রোগ এমনিতেই চলে আসবে, কার্টিলেজ ক্ষয় এমনি চলে আসবে। একদমই তাই। সেক্ষেত্রে আমরা যে এই যে আমাদের লাইফস্টাইল দেখা যাচ্ছে আমরা আগের মতো শারীরিক পরিশ্রম করছি না, কিংবা ছোট ছোট শিশুরাও কিন্তু এখন ঘরের মধ্যে বিভিন্ন কাজে একদম ইনভলভ। তারা কম্পিউটারে গেম খেলছে, ফুটবল, ক্রিকেট, সেগুলো আগে যেমন আমরা মাঠে গিয়ে খেলতাম, এখন কিন্তু আর মাঠ পাওয়া যায় না, তাদের খেলার প্রতি ইন্টেনশন কমে গিয়েছে। বা আমরা একসময় দেখতাম যে একটি পর্যায় পর্যন্ত তারা প্রচুর সাইক্লিং করতো, সুইমিং করতো, এই হ্যাবিটগুলো কিন্তু কমে গিয়েছে, এবং এগুলো নিশ্চয়ই অনেকাংশে দায়ী। এগুলো অনেক কিছু নয়, পুরোপুরি আমি দায়ী বলতে পারবো। যখন আমাদের সময় ছিল, যখন আমরা দেখতাম যে মাঠে খেলতে যেতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা এমনি না হলেও আমরা কিন্তু বিকালে একটা দৌড়াদৌড়ি বা সাইক্লিং করতাম। এখনকার যে আমাদের জন্মগতভাবেই আমাদের যে পরিবেশে আমরা চলে এসেছি, এখানে আসলে খেলার মাঠ নেই, আদার্স কোনো স্কোপ নেই। বাচ্চারা যখনই বড় হচ্ছে তারা একটা কম্পিউটার টেবিলের সামনে বড় হচ্ছে, বলতে গেলে তারা কম্পিউটার নিয়ে গেম খেলা নিয়ে প্রস্তুত, তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না। তারা খাবারের ভিতরেও যেরকম তাদের সুষম খাদ্য খাবার গ্রহণ করা উচিত সেটাও তারা করছে না। তাদের আমাদের কর্মজীবনের ভিতরে দেখা যাচ্ছে বাবা মা দুজনই ব্যস্ত, তাদের খাবারের দিকে ঠিক মতন নজর না দেওয়ার কারণে ফাস্ট ফুডের প্রতি তারা ঝুঁকে যাচ্ছে। এইসব খাবারের জন্য কিন্তু একটা বাচ্চা কিন্তু অতিরিক্ত হেলদি হয়ে যাচ্ছে, তার কোনো নর্মাল এক্সারসাইজ নাই, হ্যাঁ, বা যেগুলো করলে তার ফিজিক্যাল ফিটনেস আসবে। এগুলো যদি এইভাবে ধীরে ধীরে চলতে থাকে তো আর্লি স্টেজেই আমি মনে করি যে অস্টিওআর্থ্রাইটিস যে কোনো মানুষেরই কিন্তু ডেভেলপ করতে পারে। এবং পাশাপাশি স্যার আমরা শুধু শারীরিক পরিশ্রমের কথাই বলছি, অন্যদিকে আরেকটি বিষয় কিন্তু রয়ে যায়, যেমন এখন বাচ্চারা ফাস্ট ফুডের প্রতি অতিমাত্রায় অ্যাডিক্টেড, প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, হ্যাভি ফুড, জাঙ্ক ফুড খাচ্ছে, এবং এগুলোর কারণে ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু ওভারওয়েট। আগে ছিল আন্ডারওয়েট, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি ওভারওয়েটে ভুগছে। ওভারওয়েটে যে একটা জটিলতা হতে পারে এই বিষয়ে আপনার কি বলা রয়েছে? হ্যাঁ, অবশ্যই ওভারওয়েট একটা জটিলতা। আপনি যদি দেখবেন একজন মানুষ যদি এসে থাকে, তাকে আমরা যখন ডায়াগনোসিস করি, ডায়াগনোসিসের ভিতরে যদি অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত থাকে তাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ওভারওয়েট। তো ওভারওয়েট কারণই হচ্ছে তাদের ফুড হ্যাবিটটা, হ্যাঁ, তার সঠিক লাইফটাকে তারা নিয়ন্ত্রণিত না রাখা। তো এটা আমরা যেভাবে দেখছি, এবং এটা সমাজে এরকম খুবই মানে ওভারওয়েটের একটা কারণেই আমরা অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে। এছাড়া অন্যান্য ডিজিজের সাথেও আছে, কিন্তু এটা কিন্তু এখন খুব বেশি দেখা যাচ্ছে। নিশ্চয়ই এক পর্যায়ে যেমন আমরা বলছিলাম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে, আরেকভাবে দেখা যায় যে নারীরা হাড় ক্ষয়জনিত রোগগুলোতে এগিয়ে রয়েছে, এবং বয়স্ক মায়েরা দেখা যায় যে জীবনের একটি পর্যায়ে স্বাভাবিক হাঁটাচলাই তাদের বন্ধ হয়ে যায়। একটি যেমন ওজন একটি ফ্যাক্টর, পাশাপাশি আর কি কারণে নারীরা এগিয়ে রয়েছে স্যার, আপনি কি মনে করছেন? অবশ্যই নারীরা এগিয়ে থাকার একটু কারণ হচ্ছে যে 40 থেকে বা 50 থেকে 60 বছরের মহিলা যখন দেখা যায় মেনোপজের পরে তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে, বিভিন্ন হরমোনের কারণে ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায়, সেই হরমোনের কারণেও কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিসের একটি কারণ। আর এছাড়াও আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের ছেলে এবং মেয়ের দৈহিক গঠন কিন্তু আলাদা। এই দৈহিক গঠন আলাদা হওয়ার কারণে এই আমাদের বিভিন্ন হরমোনাল চেঞ্জের, যেরকম মেয়েদেরকে হরমোনাল চেঞ্জের কারণে এই ওবেসিটির ডেভেলপমেন্ট করে, এবং অস্টিওআর্থ্রাইটিসটা তারা বেশি আক্রান্ত হচ্ছে। নিশ্চয়ই আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হোক, কিন্তু এত ব্যক্তি এই মুহূর্তে এই সমস্যাটিতে ভুগছে, এবং পরিসংখ্যান কিন্তু তাই বলছে। প্রায় প্রতিটি ঘরে ঘরে অসংখ্য মায়েরা, অসংখ্য তরুণ তরুণীরা এখন হাড় ক্ষয়জনিত রোগে ভুগছে, হয়তো তারা বুঝে উঠতে পারছে না। আপনি এই যে আমাদের মানে একদম কায়িক পরিশ্রম অনেক কম, শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে, আমরা শুধুমাত্র ঘরে বসে প্রতিনিয়ত কম্পিউটারে কাজ করছি, ল্যাপটপে কাজ করছি, সকালবেলা একদম বেরোয় অফিসে যাচ্ছি, সূর্যের আলোতে কোনো রকম আমাদের এক্সপোজার নেই। তো সেক্ষেত্রে ভিটামিন ডেফিসিয়েন্সিটাকে আপনি কতটুকু দায়ী মনে করছেন? ডেফিনেটলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরেই প্রতিটা মানুষেরই আছে। দেখেন, আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হন, আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি কিন্তু বাসা থেকে বেরিয়ে হয় একটা রিক্সা নিচ্ছেন, রিক্সাটা নিয়ে কিন্তু হুট উঠিয়ে দিচ্ছেন, অথবা
হয়তোবা আপনি পাবলিক বাস বা আপনার প্রাইভেট গাড়িতে যাচ্ছেন, প্রাইভেট গাড়িতে যখন যাচ্ছেন আপনি কিন্তু এসি চলে যাচ্ছেন, যে সানলাইট একটা আপনার শরীরে আপনার আসা প্রয়োজন সেই সানলাইট কিন্তু আপনি নিচ্ছেন না। তারপরে কি হচ্ছে, আপনি যখন অফিসে ঢুকছেন আপনার কিন্তু অফিস কিন্তু বেসিক্যালি এসির ভিতরেই কমপ্লিট হচ্ছে। তো এই ভিটামিন ডিও কিন্তু পেইনের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রত্যেকটা মানুষ, আপনি এখন দেখলেই বুঝতে পারবেন এমন কোনো মানুষ আমার কাছে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের ভিতরে ম্যাক্সিমামই মানুষই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তো এটাই বলবো যে আপনারা সচেতন হওয়াটা মনে হয় আমার জন্য ভালো, আপনাদের সবার জন্যই ভালো, যে যখনই আপনারা যাবেন সানলাইট থেকে আপনারা যে ভিটামিন ডি পাচ্ছেন, এছাড়াও বিভিন্ন খাদ্য খাবার থেকেও তো আমাদের ভিটামিন ডি পাওয়ার একটা সোর্স আছে। নিশ্চয়ই। তো স্যার, একজন ব্যক্তি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছে কিংবা হাড় ক্ষয় রোগ হয়েছে, বিষয়টি তিনি কি করে বুঝবেন আমরা জানবো। একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি তাসলিমা পারভিন বলছি। জি, আমরা শুনছি আপনাকে। আমার প্রথমত শরীর ব্যথা হয়, মানে দুই হাতের ডানা ব্যথা হয়, মানে পুরো হাতটা, মানে যে একদম মানে যে শোল্ডার থেকে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা। এরপরে আস্তে আস্তে মানে যে হাড়গুলা ব্যথা, যে আপনার যে হাড্ডিগুলো আছে দুই হাতে হাড্ডি ব্যথা হয়। তারপরে আপনার হলো এই যে আস্তে আস্তে ওই কনুই ব্যথা হয়, হাতের আঙ্গুলগুলা ব্যথা হয়, ভাঁজ করতে কষ্ট হয়। এরপর আবার পায়ের পাতা আঙ্গুল ব্যথা হয়। তো এর জন্য আমি মনে করেন আপনার কাছে ফোন। আপনার বয়সটা কত বলবেন? দর্শক, বয়স কত, ওজন কত আপনার? আমার বয়স 44, ওজন 57। জি, তো এই যে আপনার শরীরের হাড়গুলো ব্যথা করছে, বড় বড় জয়েন্টগুলো নাকি ছোট ছোট গুলো ব্যথা করে? না, প্রথমে আমার দুই হাতের যে হাড্ডিগুলো আছে না, দুই পাশে ওই বড় হাড্ডিগুলো আর কি ব্যথা করে। এরপরে হাঁটুটা দুর্বল হয়ে যায়, বল পাই না, মানে যে ভয় পাই যে সিঁড়ি বেয়ে নামলে হয়তো বা পা ভেঙে পড়ে যাব। জি, পরে আমার ওই যে কনুইতে ব্যথা শুরু করে, হাতের আঙ্গুলগুলাতে ব্যথা শুরু করে, এরপর হাঁটুতেও ব্যথা শুরু করে। আচ্ছা, ব্যথাটি বাড়ে কোন সময়? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে? হ্যাঁ হ্যাঁ, রাতে যখন শুই তখন আপনার হলো ওই ঘুম আসার আগ পর্যন্ত একটু কষ্ট হয়, ঘুম আসলে একটু ভালো লাগে, তারপরে ঘুম থেকে উঠলেই আস্তে আস্তে আমার ব্যথাটা বাড়ে। মানে যখনই আপনার সকাল হয় তখন ব্যথাটি তীব্র তীব্র আকার ধারণ করে এবং বেলা বাড়ার সাথে সাথে কি ব্যথাটি কমছে? হ্যাঁ, ব্যথা তীব্র আকার ছিল। এর মধ্যে আমার ম্যাডাম আমি একটু ওই যে ডাক্তারের কাছে গিয়ে কার্টিকেয়ার ম্যাক্স এটা একটা খাচ্ছি 3 বেলাতে। জি, আর রেস্ট দিলে কি ব্যথাটা কি কমে, এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, একটু কমছে, তবে এখনো আছে স্যার, মানে যে কোনুর মধ্যে, তারপরে আঙ্গুলগুলাতে, মানে যে এখনো হাঁটু ভেঙে যখন নামাজ পড়তে যদি বসেন সেই ক্ষেত্রে কি ব্যথাটা কি আপনার তীব্রতা হয় বা এতে কষ্ট হচ্ছে কিনা? না স্যার, জাস্ট আমার হাঁটুতে মাত্র শুরু হয়েছে, আগে দুর্বল ছিল কিন্তু ইদানিং ব্যথা হয়েছে। আমি যখন দাঁড়ায় থাকি পায়ে একটু হাঁটুতে চাপ দিই তখন ব্যথাটা অনুভব করি, কিন্তু নামাজ কালাম পড়াতে সমস্যা হয় না ওঠা বসাতে। নিশ্চয়ই। দর্শক, আপনি সাথেই থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার, উনি যেমনটি বলছিল, আসলে সময় বাড়ার সাথে সাথে ওনার ব্যথার তীব্রতা বাড়ছে, শুরু হচ্ছে বড় বড় জয়েন্টগুলো থেকে, পরে আস্তে আস্তে ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা করছে। কি কারণে এটি হতে পারে? ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি যে ব্যথার কথা বলেছেন, উনি প্রথমে ব্যথা বলেছেন যে দুই কাঁধে, কাঁধে বলতে আমরা যেটা বলতে যাচ্ছি যে আমাদের শোল্ডারের পেইনের কথাই উনি হয়তো বলেছেন। তো শোল্ডারের পেইন আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে, আমি এটা বলেছি আগেও, তার ভিতরে তো অস্টিওআর্থ্রাইটিস অন্যতম কারণ। তো এছাড়া ফ্রোজেন শোল্ডারও আছেন। তো ওনাকে আমি পরামর্শ দিব যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রথমে আসলে আগে আমরা তাকে ফিজিক্যালি দেখব, ফিজিক্যালি দেখার পরে তাকে আমরা হয়তো এক্সামিনেশন করব, এক্সামিনেশন করার পরে আমরা কিছু টেস্ট করতে দিতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এক্স-রে দিতে পারি। হ্যাঁ, এছাড়া এক্স-রের সাথে আমরা হয়তো কিছু ব্লাড টেস্ট, ইউরিক অ্যাসিড দেখতে পারি, আরএ দেখতে পারি, সাথে ভিটামিন ডিটাও দেখতে পারি। তো অস্টিওআর্থ্রাইটিসের সাথে কিন্তু এগুলো অনেকটাই কিন্তু রিলেটেড। যখন ওনার এই হাতে ব্যথা, তাহলে আমরা ডায়াগনোসিস যখন করতে পারবো তখন আমরা তার কিন্তু প্রপার চিকিৎসাতে যেতে পারবো। উনি আরেকটা জিনিস বলেছেন যে
একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে ওনার হাতের আঙুলগুলোও ব্যথা করছে, হ্যাঁ, এটা কিন্তু রেডিয়েটিং পেইন আসতেই পারে, এটা আমাদের সার্ভাইকেল থেকেও পেইন আসতে। আমাদের কিন্তু এর আগেও বলেছি ঘাড়েও কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এরপরে উনি আরেকটা কথা বলেছেন যে ওনার দুই হাঁটুতেও কিন্তু ব্যথা করে চলাফেরা কথা। এটা ওনার কথা শুনে মনে হচ্ছে যে এটা কিন্তু প্রাইমারি স্টেজ, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি স্টেজ। এই জন্য আমি আপনাকে বলবো আপনি দেরি না করে অবশ্যই আমাদের টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চে এখানে আসুন, এবং বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমি আছি, এছাড়া অনেক ডাক্তার আছেন, আপনি তাদের সাথে পরামর্শ করুন, আপনার সঠিক যে রোগটি আগে নির্ণয় করে আমরা আপনাদেরকে চিকিৎসার দিকে নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই, মানে এই যে জটিলতাগুলো হয়তোবা উনি পেরিফেরি থেকে ফোন দিয়েছেন, ওনার পক্ষে সম্ভব নয়। পেরিফেরিতে অসংখ্য অর্থোপেডিক সার্জন রয়েছে, তারা হয়তোবা ডিজিজটিকে শনাক্তকরণ করতে পারে এবং আসলে কি কারণে এটি হচ্ছে এটিকে শনাক্তকরণ করা প্রয়োজন। ফোনের মাধ্যমে তো এত ছোট্ট হিস্ট্রিতে কখনোই পসিবল নয় সমস্যাটি সমাধান করা, এবং পাশাপাশি বিভিন্ন ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে তো দর্শককে বলছি যে আমাদের এটা তো একটা টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ রিজেনারেটিভ সেন্টার, এখানে আসলে উনি সব রকমই সুযোগ সুবিধা, চিকিৎসা সব রকমই ব্যবস্থা এখানে আছেন, ডায়াগনোসিস থেকে শুরু করে এবং সব চিকিৎসা এখানে আছেন। এখানে আসলেন আমাদের এখানে দেখাতে পারবেন। নিশ্চয়ই স্যার, যেমনটি বলছিলাম আমরা, একজন ব্যক্তির হাড় ক্ষয় হয়েছে, এরকম তো অসংখ্য ব্যক্তি অসংখ্য রকম সিমটম নিয়ে ভুগছে, কারো ছোট জয়েন্টে ব্যথা, কারো বড় জয়েন্টে ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো পা ব্যথা। কি করে বুঝবেন যে হাড় ক্ষয়ে যাচ্ছে কিনা? মানে একজন ব্যক্তিকে সতর্ক হওয়ার জন্য তো তার বোঝা প্রয়োজন। থ্যাংক ইউ। তো সতর্ক হওয়ার জন্য বোঝা প্রয়োজন, প্রথমে যখন মানুষের একজনকে ব্যথা হবে, ব্যথা হওয়ার পর শুরুতে আমরা যেটা দেখি যে ব্যথা হলে সাধারণত একটা ফার্মেসিতে যাচ্ছে, একটা পেন কিলার খাচ্ছে। তো এই পেন কিলার কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। এই পেন কিলার আপনার কোনো ডিজিজটাকে কিন্তু সারিয়ে দিচ্ছে না, যেটা অস্টিওআর্থ্রাইটিস হোক বা যে কোনো আঘাতজনিত ব্যথাই হোক বা কোনো লিগামেন্ট ইনজুরি বা হয়ে থাকুক। তো আপনাকে করতে হবে যে পেন কিলারটা হয়তো সাময়িক যে ব্যথা হয়েছে, আপনার হয়তো পেন কিলার নিলেন, পেন কিলার খাওয়ার সাথে সাথেই হয়তো আপনার কাছে ডক্টরের কাছে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসতে হবে। তো আরেকটা জিনিস মনে রাখবেন যে পেন কিলার কিন্তু আপনার কিডনি এবং লিভারের পরে কিন্তু খুব মারাত্মক ইফেক্ট পড়ছে। এই জন্য পেন কিলারটা গ্রহণ না করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন আসবেন, আমাদের কাছে আসলে আমরা যেটা তাকে তার আগে হিস্ট্রি দিব, হিস্ট্রি নেওয়ার সাথে সাথেই আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব। এক্সামিনেশন করার সাথে সাথেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি যার কন্ডিশনটা কি। এর ভিতরে কিন্তু এক্স রে কিন্তু একটা খুব ভাইটাল একটা ব্যাপার। এক্স রে করলেই আমরা অস্টিওআর্থ্রাইটিসের প্রাইমারি যে স্টেজ আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করে ফেলি। তো এই আইডেন্টিফাই করার পরে তার কি আমাকে এখন কোন স্টেজে আছে দেখার জন্য যদি তারকে সিভিয়ার দিকে যায়, তখন আমরা কিন্তু এমআরআই সাজেস্ট করি আর কি। তো এমআরআই সাজেস্ট করার পরে আমরা বুঝি তার স্টেজ 1, 2, 3 না 4 কোন গ্রেডে আছে। তো সাধারণত প্রাইমারি স্টেজে চলে আসলেই কিন্তু আমরা একজন মানে যে আক্রান্ত ব্যক্তি সে কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছে আমাদের টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চে, এবং প্রাইমারি থেকে যদি আরও জটিলের দিকে যাওয়ার আগেও যদি আমাদের চিকিৎসা নেয়, আমরা কিন্তু খুব ভালো রিজেনারেটিভ মেডিসিনের দ্বারা চিকিৎসা করছি। নিশ্চয়ই। তার মানে কোনো ব্যক্তির হাঁটুতে ব্যথা হয়েছে, শরীরের কোনো জয়েন্ট ব্যথা করছে, সেই সমস্ত ক্ষেত্রে তারা ধরে নিতে পারে যে তাদের হাড় হয়তো ক্ষয়ে যাচ্ছে, তখন কি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবে? হ্যাঁ, এটা অবশ্যই বয়সের সাথে কারণ আছে। যদি তার মানে বয়সটাও দেখি যে একটু বৃদ্ধর দিকে চলে যাচ্ছে, যেরকম 40 পার হয়েছে, তাহলে তো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসে এটা ব্যাপারে। কিন্তু তরুণেরা তো ভুগছে বিভিন্ন ধরনের জটিলতায়। স্যার, জানতে চাই যে এই যে হাড় ক্ষয় জনিত জটিলতাগুলো নিশ্চয়ই অনেক বেশি ক্ষয়ে যাওয়ার আগেই চিকিৎসা নেওয়াটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে যখন শনাক্ত হয়ে গেল, আপনি তো বিভিন্ন পরীক্ষার কথা বললেন, শনাক্তকরণের পরে আপনাদের চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি আমাদের দেশের প্রেক্ষাপটে? আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি হাড় ক্ষয় হয়ে যায়, আমরা প্রথমে কার্টিলেজ সাপ্লিমেন্ট দিতে পারি, তারপরে তাদের সঠিক সুসম্বদ্ধ খাবার দিতে পারি, এছাড়া ইনফ্লামেটরির জন্য ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি, পেন কিলার দিতে পারি। এছাড়া আমাদের টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চে আমরা রিজেনারেটিভ চিকিৎসা করে থাকি। রিজেনারেটিভ চিকিৎসার ভিতরে অটোলোগাস এবং অ্যালোজেনিক দুটাই আছে। অটোলোগাস হচ্ছে যে আপনার শরীর থেকে যদি আমি কোনো প্রোডাক্ট নিয়ে তৈরি করি, সেটাকে আমরা অটোলোগাস বলছি। যেরকম আমি আপনাকে যদি বলি আমরা ফ্যাট থেকে যে সেলটা নিচ্ছি, টিস্যু, সেটাকে আমরা এসভিএ বলছি। বোন থেকে যেটা নিচ্ছি সেটা বোন ম্যারো বলছি। এটা আর এছাড়াও আমাদের প্যাট্রিয়েট রিচ প্লাজমা, পিআরপিও আমাদের শরীর থেকে নিয়ে আমরা দিচ্ছি। এটা কিন্তু পিআরপি খুবই প্রচলিত এবং এই মুহূর্তে অনেক বেশি প্রচলিত এবং নন একটি চিকিৎসা পদ্ধতি। স্যার, এটি সম্পর্কে জানবো একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনছি আপনাকে। আমি শেরপুর থেকে রফিকুল বলছি। জি জি জি, সমস্যাটা কি? বয়স কত? আমার নিতে দীর্ঘদিন যাবত ব্যথা পাই। আচ্ছা, বয়স 51। যে সমস্যাটা কি এই মুহূর্তে?
এই মুহূর্তে সমস্যা আবার এই নতুন রেকেট এই কনুইতে ব্যথা পাইছি, আবার এই দুই চোয়ালে এই খানা খাদ্য খাইলে শব্দ কিছু চাবাইতে সমস্যা হয় এবং শব্দ হয়। এই আচ্ছা জি, এটা ঠিক কতদিন ধরে হচ্ছে এবং এটার কারণে কি কোনো পরীক্ষা করিয়েছেন, কোনো এক্সরে করিয়েছেন এখন পর্যন্ত? নিতে ব্যথা পায় এটা পরীক্ষা করছিলাম, পরীক্ষা করে ওই অর্থোপেডিক্সের ডাক্তারের কাছ থেকে জয়েন্ট পেনের ওষুধ খাইছি, রেস্ট করলে কমে, আবার একটু কায়িক পরিশ্রম করলে আবার বাড়ে। আচ্ছা, তো এখন পর্যন্ত নিশ্চয়ই আপনি কোনো চিকিৎসক দেখাচ্ছেন না কিংবা সঠিক চিকিৎসা গ্রহণ করছেন না? জি। বিষয়টা আসলে কি কারণে আমরা জানবো, তবে স্যার সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, টোটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়েছিলাম, তিনি বলছিলেন যে তার দীর্ঘদিন ধরে হাঁটু কিংবা হাঁটুর জয়েন্টে ব্যথা, এবং পাশাপাশি উনি একই কথা বলছিলেন যে উনার কোনো হয়তো উনি আঘাত পেয়েছিলেন, খেতে গেলে কিংবা চাবাতে গেলে উনার চোয়ালগুলো ব্যথা করে। হাঁটু ব্যথা তো আমরা বারবারই আলোচনা করছি যে হাড় ক্ষয়ে যাওয়ার অন্যতম একটি উপসর্গ, কিন্তু এই যে চোয়ালে যে ব্যথাটি, এটার সঙ্গে নিশ্চয়ই অস্টিওআর্থ্রাইটিসের কোনো সম্পৃক্ততা নেই। আপনি কি মনে করছেন ওনার ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ওনার ক্ষেত্রে করণীয়, উনি যে ব্যথার কমপ্লেন করেছেন, আসলে সামান্য কথাতে আমি ঠিক ওনার বুঝতে পারছি না যে চোয়ালে ব্যথাটা কি, উনি কিন্তু ঠিক মতন হিস্ট্রি দেন নাই কোনো আঘাতের পাওয়ার কারণে কি না। সেজন্য ওনাকে আমি আগেই বলবো যে ওখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার, অর্থোপেডিক্সের সার্জনের কাছে যদি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর পরে উনি ডায়াগনোসিস করবেন যে ব্যথাটা কি কারণে, সেটা আঘাতপ্রাপ্তর কারণে বা অন্য কোনো ডিজিজের কারণে, নাকি অস্টিওআর্থ্রাইটিস তার জয়েন্টে আছে এটার কারণে, বা অন্য রিমোটয়েড আর্থ্রাইটিস কিনা, এগুলো সেই ডক্টর সাহেবই ডায়াগনোসিস করবেন। তো সেই জন্য আগে বলবো যে হিস্ট্রিটা বলার জন্য উনি যেভাবে বলেছেন, একজন যেখানে উনি বোধহয় ঢাকার বাইরে থেকে, তো একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে পরামর্শ নিয়েই চিকিৎসাটা নেওয়া উচিত, সঠিক চিকিৎসা আর কি। আর হাঁটুর ব্যাপারটা যেটা বলেছেন, অবশ্যই এটা তো আমাদের কাছে ওনার যে হিস্ট্রিটা মনে হচ্ছে যে তার প্রাইমারি স্টেজেই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তো অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, উনি যখন ঢাকার বাইরে আছেন, ওনাকে বলবো যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াগনোসিস করে তারপরে যখন উনি যে রোগটিতে আক্রান্ত হবেন, সঠিকভাবে চিকিৎসা নিলে উনি মনে হয় আস্তে আস্তে এটা থেকে রিকভারি পাবেন আর কি। নিশ্চয়ই। এবং স্যার, যেমনটি বলছিলাম আমরা, একজন ব্যক্তির সমস্যাটি আসলে কি কারণে, উনি চোয়াল ব্যথায় ভুগছেন, হয়তোবা ভারী শক্ত কোনো কিছু খেতে গিয়ে আঘাত পেয়েছেন, তাতে করে চোয়াল কিন্তু অনেক সময় নড়বড়ে হয়ে যায়, অনেক সময় ডিসপ্লেস হয়ে যায়, এবং এটি যদি সঠিক সময় চিকিৎসা না করে, দেখা যাবে এটিও কোনো বড় জটিলতার বহিঃপ্রকাশ হতে পারে। এটা বড় জটিলতা। এই জন্যই বলেছি যে আপনি যেখানেই আছেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার অর্থোপেডিক্সের কাছে বা আপনার ম্যাক্সোফেক্সিয়াল সার্জন আছে, যে তাদের সাথে আপনি অবশ্যই দেখা করবেন। স্যার, পাশাপাশি আমরা যে ফোনগুলো পাচ্ছি আজকে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে জটিলতায় ভুগছে, কিন্তু কোনো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না। এটি তাদের এই ফোনগুলোর মাধ্যমে এতটুকু বোঝা যায় যে এটা আমাদের দেশের খুব পরিচিত একটি ব্যাপার। অসংখ্য ব্যক্তি নানা জটিলতায় ভুগছে, কিন্তু তারা সঠিক সময় কোনো চিকিৎসকের কাছে যাচ্ছে না। তো সঠিক সময় যদি একজন ব্যক্তি চিকিৎসকের কাছে না যায়, কি কি ধরনের জটিলতা হতে পারে হাড় ক্ষয় নিয়ে? আচ্ছা, সঠিক সময় যদি একজন চিকিৎসকের কাছে না যেয়ে থাকেন, তার বিভিন্ন জটিলতাই হতে পারে। যদি প্রথমেই যদি একজন চিকিৎসকের কাছে যেয়ে যদি তার আইডেন্টিফাই করতে পারে তার হাড় ক্ষয় নির্ণয়, তাহলে সেটা থেকে সে রোধ করতে পারবে। রোধ করার মানে এই যে তার জীবনটা স্বাভাবিক পর্যায়ে নিতে পারে। এবং যদি আর্লি স্টেজ থেকে যদি এটা সে ঠিক মতনভাবে যদি চিকিৎসা না নেয়, তাহলে একটা সময় হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি মতন একটা জটিল রোগে, মানে জটিল চিকিৎসা কিন্তু তাকে নিতে হতে পারে, যে সেটা কিন্তু খুবই জটিল একটা হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি। এটা সঠিক সময় চিকিৎসা নিলেই কিন্তু এই পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন হয় না। নিশ্চয়ই। আমরা কখনোই চাই না কোনো বাবা, কোনো মা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হাঁটু কিংবা জয়েন্টের এই ধরনের বড় কোনো সার্জারিতে যাক। তাই অল্প সময়ের মাঝে সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। স্যার, আমরা যেমনটি বলছিলাম যে
এ ধরনের জটিলতায় আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি, দীর্ঘদিন ধরে কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকছেন? থ্যাংক ইউ। আসলে চিকিৎসা পদ্ধতি প্রথমে আসার পরে তো আগেই বলেছি, আমি ডায়াগনোসিস করে যখন দেখবো যে পেশেন্টটা অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত, তখন তাদেরকে আমরা প্রথমেই বলবো হচ্ছে বেড রেস্ট, এক নাম্বার তাকে বলবো। দ্বিতীয়ত হচ্ছে তাকে যেভাবে তিনি চলাফেরা করেন তার লাইফস্টাইল মডিফিকেশন বলবো। তারপরে তাকে বলবো যে সুষম খাদ্য খাবার খেতে, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম। এছাড়া আমরা যখন ওষুধ দিই কিছু কার্টিলেজের রিপ্লেসমেন্ট করার জন্য আমরা কিছু কার্টিলেজের জন্য ওষুধ দিয়ে থাকি। এরপরে আমরা পেন কিলারের দিকে দিতে থাকি। পেন কিলারের পরে আমরা যদি কোনো ওখানে ফোলা থাকে ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে থাকি। এছাড়াও আমরা একটা সময় স্টেরয়েড ইনজেকশন চিকিৎসা দিয়ে থাকতাম, তবে স্টেরয়েড ইনজেকশনের অনেক সাইড ইফেক্ট আছে, সেই জন্য আমরা স্টেরয়েড ইনজেকশনটা দিয়ে থাকি না। এছাড়া এখন অত্যাধুনিক অনেক ট্রিটমেন্ট এসছে, সেই ট্রিটমেন্টের ভিতরে আমরা স্টেম সেল চিকিৎসাও দিয়ে থাকি। নিশ্চয়ই স্যার, এই যে অসংখ্য অগণিত চিকিৎসা, তার মাঝে আপনি যেমনটি বলছিলেন পেন কিলার, যেহেতু ব্যথা হচ্ছে, ব্যথানাশক প্রাইমারি উপসর্গগুলো রোধে আপনারা পেন কিলার দিচ্ছেন, কিন্তু এই যে একটি প্রেসক্রিপশন করে দিচ্ছেন একজন ব্যক্তিকে, দেখা যাচ্ছে 1 বছর কন্টিনিউ করতেছে একই প্রেসক্রিপশন, একবার যাচ্ছে আপনাদের কাছে, কিন্তু পরবর্তীতে আপনারা 1 মাস পরে ফলো আপ করতে বলেছেন, কিন্তু তারা সেটিতে না গিয়ে যখনই ব্যথা বাড়ছে তখনই পেন কিলার খাচ্ছে, অন্যান্য সময় আবার মেডিসিন কোনো কন্টিনিউ করছে না এবং নিয়মিত ফলো আপও করছেন না। তাতে করে কি ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে? তাতে করে তো অনেক জটিল রোগী হওয়ার ক্ষমতা সমস্যাই আছে। কিন্তু আমরা একটা যখন ডক্টরের কাছে যখন একটা পেশেন্ট আসে, তখন আমরা কিন্তু তাকে লং টাইম একটা পেন কিলার খেতে বলি না, তাকে সীমিত সময়ের জন্য 5 দিন 7 দিনের জন্য খাওয়ার কথা বলি। এছাড়া আমরা কিন্তু কিডনিটাকে আমরা সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করেই দেখি তার কি লেভেল, যদি লেভেল ঠিক থাকে তখনই কিন্তু আমরা তাকে পেন কিলার সাপোর্ট দিচ্ছি। রোগীরা যেটা করছে যে পেন কিলারের পরে যখন ঝুঁকে যাচ্ছে তখন তার কিন্তু জটিল রোগ হচ্ছে। জটিল রোগ বলতে গেলে দেখা যাচ্ছে আপনার লিভার এবং কিডনি এবং জটিল আকার ধারণ করছে। আর পেন কিলার তো আসলে কোনো চিকিৎসা না, এটা সাময়িক ব্যথাটাকে নিরাময় করার জন্য আর কি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় পেশেন্টরা দীর্ঘদিন পেন কিলার খেয়ে এসে তার কিডনিটা বিকল করে নিয়ে এসছে, অথবা আপনার সেই লিভারও সেখানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে এসেছে আর কি। সেজন্য বলবো যে তার মানে পেন কিলার কখনো কোনো রোগের সমাধান নয়, এটি সাময়িকভাবে তীব্র যন্ত্রণা রোধে একটি ভূমিকা পালন করতে পারে, কিন্তু সঠিক চিকিৎসা রয়েছে। এবং সঠিক চিকিৎসার মধ্যে আপনি যেমনটি বলছিলেন স্টেরয়েড ইনজেকশন, আমরা কিন্তু অনেককে দেখেছি স্টেরয়েড ইনজেকশন নিতে, হামেশা দিচ্ছে সেগুলো। কোনো একটা জয়েন্টে ব্যথা ফুলে গিয়েছে, সেখানে একটি ইনজেকশন পুশ করে দিল, তারা জানছেও না যে আসলে ইনজেকশনটি ঠিক কী কারণে। তারা তো সাময়িকভাবে খুবই ভালো ফিল করছে, কারণ তারা ধরে নিচ্ছে যে আমাদের সমস্যাটা একদম কমে গিয়েছে, কিন্তু পরবর্তীতে স্টেরয়েড ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু? আচ্ছা, স্টেরয়েড ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক। স্টেরয়েড ইনজেকশন যখন দিচ্ছে তখন সাময়িক সেই রোগী কিন্তু বেটার ফিল করছে, কিন্তু স্টেরয়েড ইনজেকশন মানে এটা না যে আমার ডিজিজটাকে কিন্তু নিরাময় করছে। স্টেরয়েড ইনজেকশনটা সাময়িক তাকে ব্যথাটা কমাচ্ছে। এবং স্টেরয়েড ইনজেকশনের ফলে কি হচ্ছে, আমার যে হাঁটুর ভিতরে যদি আমি এটা দিই বা কোনো যেখানে জয়েন্টে দিই, ওখানে কিন্তু একদম মসৃণ কার্টিলেজ আছে। এই কার্টিলেজটা কিন্তু ক্ষয়টা কিন্তু তার বন্ধ করছে না, বরং ক্ষয়টা ধীরে ধীরে আরও বাড়িয়ে দিচ্ছে। এবং স্টেরয়েড ইনজেকশনের কারণে তার ক্ষয়টা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসছে, তখন তার ওই হাঁটু বা অন্য জয়েন্ট রিপ্লেসমেন্ট করার মতন ছাড়া কোনো উপায় থাকে না। আরেকটা জিনিস দেখবেন যে স্টেরয়েড বেশি গ্রহণ করলেও আমাদের সময় দেখুন কোভিডের সময় ট্রিটমেন্টের সময় যখন হয়েছিল, তখন কিন্তু অনেক পেশেন্টই কিন্তু স্টেরয়েড সেবন করেছে, সেটা মুখেই খেয়েছেন। তো খাওয়ার পরে একটা পর্যায়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে আমাদের অর্থোপেডিক্সের কাছে অনেক পেশেন্টই আছে, তারা এভিএন, এই ভাস্কুলার নেক্রোসিস নিয়েই কিন্তু এসছে। সেজন্য বললাম তার মানে স্টেরয়েড কখনোই ভালো কোনো মেডিসিন নয়, তাই ইনজেকশন পুশ করার আগে অবশ্যই জেনে বাছাই করে ভেবে অবশ্যই নেওয়া জরুরি। অবশ্যই নিতে হবে, এবং এটা চিন্তা করতে হবে যে যতটা আমি স্টেরয়েড না নিয়ে সঠিক চিকিৎসা নিতে পারি, সেটা অন্যান্য চিকিৎসায় যাওয়া যেতে পারে। আচ্ছা, একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক একটু আপনার ভয়েসটাকে আপ করে কথা বলুন, আমরা শুনছি। হ্যাঁ, বগুড়া থেকে বলছিলাম, মনি বলছিলাম। জি, আমার বড় বোনের হাঁটুর ব্যথার সমস্যার কারণে ডাক্তাররা ইনজেকশন দিয়ে দিয়েছিল। ইনজেকশন দিলে ওনার হাঁটুটা ফুলে লাল হয়ে সেই এক অবস্থা হয়ে এক সময় দেখা গেল যে পানি ঝরতে থাকলো। আচ্ছা, পানি ঝরতে থাকলো। ডাক্তারের কাছ থেকে বেশ কয়েকবার ওষুধ খেলো, বেশ কয়েক মাস, কিন্তু তাতেও কমলো না। ডাক্তার বললেন যে সার্জারি করতে হবে। তো পরবর্তী সার্জারি করা হলো। সার্জারি করা হলে সেলাইটা শুকিয়ে গেছে, কিন্তু তার পাটা আবার সেই মানে মোটা ফুলে পানি এসে মানে আবার ওই আগের পর্যায়ের মতোই চলে যাচ্ছে। এমতো অবস্থায়
কি সার্জারিটা সফল হয়নি বুঝতে পারছিলাম না আমরা। একটু বলবেন যে আপনার যে হাঁটুর ভিতরে ইনজেকশনটা দিয়েছিল ওটা কি ইনজেকশন দিয়েছিল, আপনি কি বলতে পারবেন? না সেটা বলতে পারবো না। জি জি, আপনি সাথে থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি এবং আমরা স্যার এতক্ষণ কিন্তু এই বিষয়টিতেই ছিলাম। এবং এই যে রোগীটি ফোন করেছে এটি স্যার অসংখ্য রোগীর একটি বহিঃপ্রকাশ। অসংখ্য রোগীর ভাষ্যই এরকম যে আমরা ইনজেকশন নিয়েছি কিন্তু কি ইনজেকশন নিয়েছি আমরা জানি না, এবং ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া যে কত বেশি কত ভয়ানক এটা আমরা কখনোই নির্ধারণ করতে পারছি না। এটাই তার প্রমাণ যে ধরুন আপনি এই রোগীটা হয়তো পেরিফেরিতে আছেন, উনি কিন্তু দেখা যাচ্ছে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে কিন্তু আগে কিন্তু ডায়াগনোসিস করেই কিন্তু তাকে ইনজেকশন দিতেন। যদি কোনো অর্থোপেডিশিয়ানের কাছে যেতেন, সার্জনের কাছে, তারা অবশ্যই সঠিকভাবে ডায়াগনোসিস করতেন। হয়তো উনি কার কাছে গিয়েছেন আমি এটা বলতে পারছি না। তো এটাই বললাম যে কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কি দিচ্ছেন, এবং আপনাকে জানতে হবে যে স্টেরয়েডটা আসলে আপনাকে আসলে কিছু প্রয়োজন আছে কিনা। এই যে ইনফেকশনের কথা বলছে, এই ইনফেকশনের কারণে কিন্তু দেখেন উনি কিন্তু শেষ মেশ একটা সময় তাকে কিন্তু সার্জারিতে যেতে হলো, এবং সেখানে তার ইনফেকশন থেকে কিন্তু সেপ্টিসেমিয়াও ডেভেলপ করতে পারতো। তার আগে হয়তো আল্লাহ ওনাকে রহম করেছেন। উনি যেমনটি বলছিলেন এখনো কিন্তু পানি ঝরছে, লাল হয়ে রয়েছে, ফুলে আছে। এইজন্য বলবো যে আপনি এখনো যে পর্যায়ে আছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিন, পরামর্শ নিয়ে সঠিকভাবে ডায়াগনোসিস করে আপনি চিকিৎসা নিলে আমি আশা করব যে আপনি সুস্থর দিকে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই, এবং প্রত্যেকটি সার্জারির একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। উনি যেমনটি ভাবছেন যে হয়তোবা ইনজেকশন নিয়েই অপারেশন করেছে এবং অপারেশন করার পরে এটি সফল হয়নি, আসলে এটি ইনফেকশন হবার একটি ঝুঁকি রয়েছে। সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়া না, দেখা যাচ্ছে ওনার ইনফেকশন ছিল সার্জারিতে, তখন ডক্টর অর্থোপেডিক সার্জন তখনই করছেন যখন তার আসলে নিড আছেন, আদারওয়াইজ তো উনি এখানে হাত দিবেন না। হ্যাঁ, তো নিড দেখেই ওনাকে হয়তো সার্জারি করেছেন, সার্জারি করার পরেও হয়তো রিকভারির জন্য একজন সার্জনকে টাইম দিতে হবে এবং সেই মোতাবেক তাকে নিতে হবে। কিন্তু ওখানে যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কন্ট্রোলের জন্য যেগুলো অ্যান্টিবায়োটিক আছে সেগুলো ঠিক মতন কাজ করছে কিনা, বা সেখানে যে ইনফেকশন আমাকে দেখতে হবে যে এটা কোন টাইপের ইনফেকশন, হ্যাঁ আমাকে কালচার করে আসতে হবে, ঠিক সেই মোতাবেক অ্যান্টিবায়োটিক দিলে হয়তো সেই ইনফেকশনটাও যাবে, আস্তে আস্তে রোগীও ভালো হবে না আর কি। নিশ্চয়ই, উনার এখন যে সমস্যাটি ডেভেলপ করেছে সেটি হচ্ছে সার্জারি পরবর্তী একটা ইনফেকশন হয়েছে। না, উনি ইনফেকশন কিন্তু আগে ছিল উনি বলেছেন, তারপরে কিন্তু সার্জারি পরে এটা রিকভারির জন্য গিয়েছেন আর কি। রিকভারি এখন পর্যন্ত রিকভারি হচ্ছে না, তো এই ক্ষেত্রে অবশ্যই আবারও ফলো আপে যাওয়া প্রয়োজন, যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অপারেশন করিয়েছেন। স্যার আসতে চাই যে আমরা তো সার্জারির বিষয়টিতে আসবো, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, একটি ব্যথা দীর্ঘদিন ধরে চলছে, সেক্ষেত্রে আপনারা আসলে আপনি বলছিলেন যে স্টেম সেল এবং রিজেনারেটিভ একটি সার্জারি বা মেডিসিন, এটির একটি পরামর্শ রয়েছে আপনার পক্ষ থেকে এবং এটি অত্যাধুনিক চিকিৎসা। একটু জানতে চাই যে সাধারণ যে আমরা মেডিসিনগুলো দিয়ে ট্রিটমেন্ট করছি এটির সাথে রিজেনারেটিভ মেডিসিনের ডিফারেন্সটা কি? সাধারণ যে মেডিসিন দিয়ে চিকিৎসা করছি, এই চিকিৎসা ধরেন আপনার একটা ওষুধ আপনি লং টাইম যখন খাবেন তাকে কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা আপনার একটা কেমিক্যাল এজেন্ট আপনি যখন শরীরে নেবেন সেটার জন্য আপনার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আর আমাদের রিজেনারেটিভ মেডিসিনের চিকিৎসায় কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেরকম আগে আমি একবার এসেছিলাম যে পিআরপি, এমএসসি, এসভিএফ এগুলো, তো আমি যে কথা বললাম পিআরপি কিন্তু এটা হামাশায় সব জায়গায় কিন্তু ব্যবহার হচ্ছে, বহুল প্রচলিত। এর থেকেও আমাদের ভালো প্রোডাক্ট যেটা হচ্ছে মেসেনকাইমাল স্টেম সেল, এটা হচ্ছে স্টেম সেল, সেটা হচ্ছে যে বাচ্চাদের কর্ড টিস্যু সদ্য ভূমিষ্ঠ হওয়া যে বাচ্চা যখন জন্মায় তাদের থেকে আমরা কর্ডটা কালেক্ট করি, কালেক্ট করে কর্ড টিস্যু থেকে নিয়ে আমাদের সিজিএমপি যে ল্যাব আছে, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, ডিজিডি এর অনুমোদিত এবং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান সরকার অনুমোদিত। এখানে আমরা কঠোর মান নিয়ন্ত্রণ করে এবং গুণগত মান ঠিক রেখে আমরা এই স্টেম সেলটা এখানে তৈরি করছি। এবং এই স্টেম সেলের চিকিৎসায় একজন পেশেন্ট যদি আমার অস্টিওআর্থ্রাইটিসের আক্রান্ত হয়ে যদি আসেন, তাহলে ইনি যদি চিকিৎসা নেন এবং সেটাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রিকভারি হচ্ছেন আর কি। একদমই তাই। তো আমরা কখনোই চাই না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হোক, যেমনটি দর্শকরা ফোন করে বলছেন যে তাদের অপারেশন পরবর্তী বিভিন্ন জটিলতা এবং তারা না বুঝে বিভিন্ন ধরনের ইনজেকশন গ্রহণ করেছেন যেটি তাদের শরীরের জন্য হার্মফুল। তো এই ধরনের সমস্যাগুলো রোধে আমাদের কতটুকু সচেতন হওয়া প্রয়োজন এবং সচেতনতার জায়গায় আমাদের আর কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি, স্যার জানবো। একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি আপনাকে। দর্শক আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। জি, আমার বয়স 37 বছর। জি জি জি, সমস্যাটা কি? আমার শরীরের ব্যথা হলো হাঁটুর ডান হাঁটুতে
মানে নামাজের রুকু সিজদা করতে গেলে অনেক সময় খুব ব্যথা হয়। আচ্ছা। আবার পায়ের গোড়ালিতেও ব্যথা হয়, জয়েন্টে, মাংসপেশিতে না, ধারের ভিতরে। আর একটা সমস্যা আছে, আমি ডান হাতের যে একদম জয়েন্ট, বডির সাথে জয়েন্ট, ওইখানে একবার ব্যথা পাইছিলাম অনেক আগে, 4-5 বছর আগে। মানে পয়ডা যাইতে দিয়ে হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতের জয়েন্টে ব্যথা পাইছিলাম। আচ্ছা। তখন এক্সরে করাইছি, তেমন কোনো সমস্যা ধরা পড়ে নাই। জি জি। কিন্তু এখন মাঝে মধ্যে ভারী কোনো জিনিস বহন করলে বা কাঁধের উপরে কোনো ব্যাগ ট্যাগ বা কোনো কিছু নিলে তীব্র যন্ত্রণাদায়ক ব্যথা শুরু হয়। আচ্ছা। এখন এখানে যে আমার মানে কি করণীয় আর কোন বিষয়ে ডাক্তার দেখাইলে ভালো হইবে? জি, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। দর্শক, আপনার এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো স্যার, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগতম দেয় আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার দীর্ঘদিন ধরে হাঁটু এবং পায়ের গোড়ালিতে ব্যথা করছে। এটি যেমন একটি জটিলতা, পাশাপাশি উনি আরেকটি সমস্যায় ভুগছেন, সেটি নিয়ে তিনি শঙ্কিত। তিনি একবার আঘাত পেয়েছিলেন, এই আঘাতের কারণে ওনার কাঁধে ব্যথা, এবং এই ব্যথাটি কোনো ভারী কাজ করলেই ব্যথা বেড়ে যায়। কি কারণে ব্যথাটি হচ্ছে, কি মনে করেন? ধন্যবাদ। আমি তো আগেই বলেছি যে অস্টিওআর্থ্রাইটিসের দুটো কজ, প্রাইমারি এবং সেকেন্ডারি। সেকেন্ডারির ভিতরে কিন্তু ট্রমা, আঘাতের কারণেই বলতে পারছি। হ্যাঁ, তো উনি যেরকম বলেছেন যে এর আগে উনি একটা আঘাত পেয়েছিলেন জয়েন্টে, ওই আঘাতের কারণে কিন্তু তার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে সেই হাতের ব্যথাতে, হাতে কোনোতে। এটা কিন্তু একটা হতেই পারে। তো এটার জন্য অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ওটা কিন্তু তার ডায়াগনোসিস হয়ে যাবে যে তার ট্রমার কারণে এখন তার অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু ভুগছেন কিনা। আর এছাড়া তার যে কমপ্লেনগুলো বলছেন যে হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে, একদম টিপিক্যাল, এটা মিলে যাচ্ছে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কারণে। এবং উনি যে পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালির কথা বলেছেন, হ্যাঁ, এটাও কিন্তু অনেকটা মিলে যাচ্ছে যে আর্থ্রাইটিস রিলেটেড ব্যাপারে নিয়ে। হ্যাঁ, তো সেই জন্য ওনাকে আমি বলবো যে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিলে এই রোগটা যেন ভয়াবহতার দিকে যেতে না হয় বা পরবর্তীতে যেন সার্জারির পর্যায়ে যেতে না হয়, সেই জন্য যেন ওনাকে এই রোগের জন্য এখনই চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে। এবং এই যে তারা শঙ্কিত হচ্ছেন না বিষয়গুলো নিয়ে, তারা কোনো রকম চিকিৎসক দেখাচ্ছেন না কিংবা প্রাইমারি অবস্থায় ট্রিটমেন্ট গ্রহণ করছেন না, পরবর্তীতে দেখা যায় এদেরই ক্ষেত্রে সার্জারি কিংবা জটিলতার ভয়াবহতা ধারণ করে। স্যার, একটু জানতে চাই যে আপনি তো বলছিলেন রিজেনারেটিভ মেডিসিন এবং স্টেম সেল থেরাপির কথা। তো একজন রোগী, যেমন এই রোগীটি যদি আপনাদের কাছে আসে বা স্টেম সেল থেরাপি নিতে চায়, তার ক্ষেত্রে কি প্রযোজ্য, নাকি আপনারা কি ক্ষেত্রে কোনভাবে সিলেক্ট করেন কার ক্ষেত্রে প্রযোজ্য? যদি এই পেশেন্টে আমার কাছে আসেন, তখন আমি তাকে অবশ্যই প্রথমে তো আগেই বলেছি যে তাকে আমি একটা ডায়াগনোসিস জন্য আমি কিছু টেস্ট করব, এক্সরে করব। যদি এক্সরে করে দেখি যে না আমাকে কোনো মেডিসিনে ওনার রিকভারি হবে, যদি সেই স্টেজে থেকে, তাহলে তো আমরা সাধারণত মেডিসিনের দিকে আমাদের নর্মাল যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে চলে যাব। যদি সেই স্টেজে যদি না থেকে থাকে, বরং বলবো যে এই মেডিসিনে তো অনেক সাইড ইফেক্ট আছে, যে আমাদের যে রিজেনারেটিভ মেডিসিনে কিন্তু আগেই বলেছি কোনো সাইড ইফেক্ট নেই। যে আমি যে কথায় ছিলাম সেটা আবারও আসছি, মেসেনকাইমাল স্টেম সেল, যেটা হচ্ছে একবার যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে, সেই ভূমিষ্ঠ হওয়া থেকে আমরা কড টিস্যুটাকে কালেক্ট করছি, এবং এই কড টিস্যুটা কালেক্ট করেই আমরা যখন আমাদের ল্যাবে যখন আমরা এটা প্রস্তুত করছি এবং কঠোর মান নিয়ন্ত্রণ করে সিজিএমপি ল্যাবে, এবং বাংলাদেশে সর্বপ্রথম যে এই ল্যাব সরকার অনুমোদিত করার পরে আমরা এই পেশেন্টকে যখন দেখব যে এটা নেওয়ার জন্য অবশ্যই সে আছেন, নিতে পারবেন, তাকে আমরা তখন এটা আল্ট্রাসোনো গাইডের মাধ্যমে আমরা সেই জয়েন্টে প্রবেশ করব। এবং এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার কোনো সাইড ইফেক্ট নেই। এই মেসেনকাইমাল স্টেম সেলটা হচ্ছে যখন আমি আমার যে জয়েন্টে প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথে ওখানে কিন্তু একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে। গ্রোথ ফ্যাক্টর তৈরি করা মানেই যে আমার যে সেলটাকে ধ্বংস হয়ে গেছে, নতুন করে কিন্তু টিস্যুটাকে রিপেয়ার করবে, রিপেয়ার করে সেই টিস্যুকে নতুন করে
আকার ধারণ করে এখানে কিন্তু প্রদাহ কমাবে এবং আলটিমেটলি তার কার্টিলেজ কিন্তু এখানে ডেভেলপ হবে, হ্যাঁ, এবং নতুন টিস্যু রিপেয়ার হয়ে কিন্তু পেশেন্ট ঠিক আগের পর্যায়ে যে কন্ডিশনে ছিল সে সুস্থ কন্ডিশনে কিন্তু চলে যেতে একদম পার্শ্ব প্রতিক্রিয়াভাবে চলে যাচ্ছে পেশেন্ট। নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকটি প্রসিডিউরে তো কিছু না কিছু উপকারিতা রয়েছে, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। স্টেম সেল তো সম্পূর্ণ নতুন একটি চিকিৎসা পদ্ধতি, তো অনেকেই জানে না বিষয়টি, তাই আতঙ্কের জায়গা কিংবা ভীতগ্রস্ততার জায়গা তো রয়ে যায়। কতটুকু শঙ্কিত হবেন একজন ব্যক্তি কিংবা সম্ভাবনার আশা কতটুকু? আচ্ছা, এখানে আপনার সাথে আমি একমত নই। এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই, কারণ আমাদের যে ল্যাবে আমরা তৈরি করছি এটা একদম ইন্টারন্যাশনাল মানসম্মত। এখানে কোনো ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই এবং সর্বোচ্চ কথাটা বলবো যে এই স্টেম সেল চিকিৎসা একদম পার্শ্ব প্রতিক্রিয়াহীন। যে ব্যক্তি এটা নিচ্ছেন বা যে মহিলা নিচ্ছেন, যে পেশেন্ট নিচ্ছেন, তার কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার একেবারেই চান্স নেই। আমরা সেইভাবেই এটা প্রয়োগ করছি এবং এটা তো রিজেনারেটিভ মেডিসিন, হ্যাঁ, এবং একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, একটা সব টিস্যু তৈরি করে এবং এটা যখন যে স্টেজে যাচ্ছে, যেখানে আমি প্রয়োগ করছি ঠিক সেটা তার আকার ধারণ করে ঠিক একদম আগের জায়গায় ফিরে আসছে। সেজন্য এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং একজন যারা দর্শকদেরকে বলবো আপনারা ভীতি না হয়ে অবশ্যই এই চিকিৎসাটা তো আমাদের দেশে না, এখন এই আমাদের বাইরেও এই দেশের চিকিৎসা কিন্তু অনেক হচ্ছে এই চিকিৎসা এবং সেই দেশের চিকিৎসা নিয়েও সুস্থ হচ্ছে এবং আমরা কিন্তু এই চিকিৎসা দিয়ে অনেক পেশেন্টকেই কিন্তু সুস্থ করেছি এই যাবত। আমার অনেক পেশেন্টই আছে তারা স্টেম সেল চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। নিশ্চয়ই, এবং যেমনটি বলা হয়ে থাকে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করলে একটি বড় অংশ কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এবং তাদের ক্ষেত্রে বলা হয় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা হাঁটুর ওই জিনিসটা প্রতিস্থাপন করতে বলা হয়। তো এই যে প্রতিস্থাপন করা কিংবা সার্জারিতে যাওয়া একটি লম্বা অপারেশন, এই ভয়ে কিন্তু দীর্ঘদিন ধরে অনেকে করাতে চান না এবং একটি সময় পরে স্বাভাবিক হাঁটাচলা বন্ধ হয়ে যায় তাদের। স্যার, জানবো এই বিষয়টি, একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন? নাম বলে দেখাইছিলাম। হ্যালো, ওনার মাংসপেশিতে সমস্যা এবং হাঁটতে পারে না, বছর 3 হলো হাঁটতে পারে না। জি জি, মাংসপেশি কোনটাতে ব্যথা? মাংসপেশিতে ব্যথা না, কিন্তু হাঁটুর জয়েন্ট সমস্যা, ও হাঁটতে পারে না, হাঁটু আর কি টান করতে পারে না, এই আর কি। কোথা থেকে বলছেন এবং বয়স? হাতেও সমস্যা। দর্শক, আপনি কোথা থেকে বলছেন, আপনার বয়স কত এবং ওজন কত? এবং কোনো ডাক্তারকে দেখিয়েছেন কিনা? বাচ্চার বয়স 42 কেজি, 12 বছর বয়স। 12 বছর? হ্যাঁ, 12 বছর বয়স। ওজন কি অনেক বেশি? ওজন কত? ওজন 42 কেজি। 42? মানে হঠাৎ করে ডেভেলপ করেছে? কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন? হ্যাঁ, আমি গত বছর নিউরো সায়েন্সে দেখাইছিলাম। জি জি। এবং হার্টেরও সমস্যা, ওর হার্ট স্বাভাবিক মানুষের তুলনায় একটু বড়। এটা নিউরো সায়েন্স থেকে বলছে, হৃদরোগ ইনস্টিটিউট থেকে বলছে। তো বিশেষ কোনো পরীক্ষা করে কোনো কিছু শনাক্ত হয়েছে বা কোনো রেগুলার চেকআপে রয়েছেন, কোনো মেডিসিন গ্রহণ করছেন? তারা বলছে যে ফিজিওথেরাপি দিতে। ফিজিওথেরাপি দিয়ে কি জি, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। যেমনটি বলছিল যে ফিজিওথেরাপি নিতে চিকিৎসক পরামর্শ দিয়েছে এবং দীর্ঘদিন ব্যথা অনুভব হচ্ছে। আপনারা তো স্টেম সেল থেরাপি কিংবা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমরা অনেক কিছু জানলাম, নতুন একটি চিকিৎসা পদ্ধতি, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সফলতার হার হয়তো অনেক বেশি। এটার পাশাপাশি কি আপনারা ফিজিওথেরাপির পরামর্শ দিয়ে থাকেন? কতটুকু ভূমিকা রাখে? ভালো কোশ্চেন। ফিজিওথেরাপি অবশ্যই তো একটা রিহ্যাবিলিটেশন, এটা আমরা পরামর্শ দিয়ে থাকি। তবে আমরা যদি মনে করি যে আমাদের রিজেনারেটিভ চিকিৎসা বা স্টেম সেল চিকিৎসার প্রয়োজন আছে, এর পরবর্তীতে আমরা 4 সপ্তাহ পরে আমরা কি ফিজিওথেরাপি তাদেরকে দিতে বলি যাদের প্রয়োজন আছে। ফিজিওথেরাপি দিলে হবে কি, যেখানে আমার প্রয়োজন টট হয়ে আছে সেগুলো হয়তো আমাদের রিকভারির জন্য ফিজিওথেরাপির একটা ভূমিকা আছে আর কি। নিশ্চয়ই, এবং এই যে পেশেন্টটি ফোন করেছে হয়তো তাদের ক্ষেত্রে স্টেম সেল কিংবা রিজেনারেটিভ মেডিসিন কিছুটা ভূমিকা রাখতে পারে, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। অবশ্যই আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনার আসলে রোগটা কি সেটা কিন্তু এখনো ডায়াগনোসিস হয় নাই। যদি ডায়াগনোসিস হয় আমাদের এখানে আসলেও আপনাদের এই রোগটা ডায়াগনোসিস জন্য আমরা হেল্প করতে পারবো। আমাদের এখানে নিউরো সার্জন আছে, নিউরো মেডিসিনের ডক্টররাও আছেন। আসলে আপনি এখানে অবশ্যই আমাদের ডায়াগনোসিস হওয়ার পরে এটা কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের চিকিৎসা কিন্তু নিতেই পারেন এবং এটা রিকভারি কিন্তু রেট আছে। এই জন্য বলবো দেরি না করে। সেক্ষেত্রে স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে টোটিসেল হেলথ এবং রিসার্চে রয়েছেন, রোগীরা নিয়মিত আপনার কাছে আসছে এবং সেবা গ্রহণ করছে, আপনার অভিজ্ঞতার কথা ছোট্ট করে একটু জানতে চাই। হ্যাঁ, আমার অভিজ্ঞতার কথা এটাই বলবো যে আমার কাছে যারা পেশেন্ট আসছে, হয়তো দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়ে এসছে, যারা যখন বিফল আপনারা
চিকিৎসা নিয়ে উন্নত পাচ্ছেন না, তারা এসে যখন আমার কাছ থেকে আমাদের টটিসেল সেন্টারে এসে আমাদের মেসেলক্যামাল স্টিম সেল ডিজিডি এর অ্যাপ্রুভ টটি স্টিম নামে আমরা এখন মার্কেটে প্রোডাক্ট দিতে যাচ্ছি, এই স্টেম সেল যখন চিকিৎসা তারা নিচ্ছেন এবং তারা কিন্তু খুবই রিকভারি হচ্ছে এবং আচ্ছা, সেক্ষেত্রে একজন দর্শকের মনে হয় রিভিউ ছিল, আমি একটু ছোট্ট করে ভিডিওর মাধ্যমে দেখবো সেটা। শিওর। ডানার ব্যথায় আমি রাতে শুতে পারিনি, ব্যথার যন্ত্রণা খুবই কষ্ট ছিলাম। পেশেন্ট বেগম সুফিয়া হাশেম, বয়স 70 বছর। উনি পাবনা থেকে এসেছেন। যখন এসেছিলেন তখন উনি দুই পায়ে এবং হাতে প্রচন্ড ব্যথা নিয়ে এসেছিলেন। দুই পায়ের ব্যথার কারণে হাঁটতে পারছিলেন না এবং হাতে শোল্ডারের ব্যথার জন্য উনি হাত উঠাতে পারছিলেন না। ওনাকে জিজ্ঞেস করলাম এটা কত বছর ধরে, উনি আমাকে বললেন যে এই ব্যথাটা 2 বছরের উপর থেকে এরকম ব্যথা সহ্য করছেন এবং আস্তে আস্তে ব্যথার তীব্রতা অনেক বেড়েছে। তো আমি ওনার সবকিছু এক্সামিনেশন করে আমি কিছু ব্লাড পরীক্ষা এবং এক্সরে এমআরআই সহ দেখে বুঝতে পারলাম যে ওনার দুই হাঁটুতে প্রদাহ, অস্টিওআর্থ্রাইটিস এবং হাতে ফ্রোজেন শোল্ডার। আসসালামু আলাইকুম। আমি খুবই ব্যথার যন্ত্রণা খুবই কষ্ট ছিলাম এবং অনেক ডাক্তারকে দেখাইছি, কোনো ফল পাইনি। ডানার ব্যথায় আমি রাতে শুতে পারিনি, আমার খুব যন্ত্রণা হয়েছে। সেই যন্ত্রণা আল্লাহ আমার ভালো করে দিয়েছে। আমি আল্লাহ আমার আমি সুস্থ, নামাজ কালাম সব করতে পারতেছি এবং হাঁটতে পারতেছি। ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি। ফেললাম যে কিভাবে রোগীরা উপকৃত হচ্ছে এবং তারা তাতে রিভিউটি জানিয়েছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ব্যক্তি কিন্তু হাড় ক্ষয় রোগে ভুগছেন, তারা কি করে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন ছোট্ট করে জানবো। দর্শকদেরকে বলবো আপনারা দেরি না করে যখনই আপনারা ব্যথা বা এই জাতীয় কোনো কিছু অনুভব করবেন, আপনারা আশেপাশে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। এবং এছাড়া বলবো যে আপনারা টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চে আসবেন। এখানে আমরা ডক্টর এবং আরও বিশেষজ্ঞ ডক্টর সহ আমরা কিন্তু একটা চিকিৎসা দিচ্ছি, রিজেনারেটিভ মেডিসিন এবং স্টেম সেল বেস, এবং এই চিকিৎসা সফল কি হচ্ছে মানুষ, এটাই একটি প্রমাণ। এছাড়া অনেক ভিডিও এরকম আছে, দেখাতে পারবো। আর ছোট্ট করে বলবো দর্শকের উদ্দেশ্যে, আপনারা দেরি না করে পেনকিলার না খেয়ে অবশ্যই আমাদের টটিসেল সেন্টারে চলে আসবেন। আর আমি এই টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চের কর্ণধারক চেয়ারম্যান যিনি ফয়জুর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা চিকিৎসা বাংলাদেশে উনি নিয়ে এসেছেন এবং উনি স্বল্প ব্যয়ে আমাদের জনগণের মাধ্যমে এটা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন এবং তার একটা ইচ্ছা আছে তিনি বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে এই চিকিৎসাটা মানুষের দুয়ারে দিয়ে দিবেন। একদমই, আমরা খুবই আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা এই সফলতার সাথে এই চিকিৎসা এগিয়ে গিয়েছি, আমরা সেটি দেখবো। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ সবাই আপনাদের। প্রিয় দর্শক, টটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।